নভমণ্ডল জুড়ে ছড়িয়ে থাকা অগণিত নক্ষত্রের মাঝে নবপৃথিবী যেন এক সবুজ রঙের স্বপ্ন। এখানকার আকাশ পৃথিবীর আকাশের চেয়েও বেশি নীল, মেঘগুলো আরও সাদা, আর বাতাস সে তো যেন প্রাণের স্পন্দন। ফুসফুসে পৌঁছানো মাত্রই শরীর ও মনকে সতেজ করে দেয়। ভোরের প্রথম আলো যখন কলোনির কাঁচ আর ধাতব কাঠামোর ওপর পড়ে চিকচিক করে ওঠে, তখন মনে হয় যেন কোনো এক রূপকথায় বাস করছি। ডক্টর অরণ্য তার ছোট্ট ল্যাবের জানালার পাশে দাঁড়িয়ে ভোরের এই দৃশ্য দেখছিলেন, হাতে গরম চায়ের কাপ, কিন্তু মন পড়ে আছে মাইক্রোস্কোপের নিচে রাখা স্লাইডটার দিকে। নবপৃথিবীর মাটিতে পাওয়া এক অদ্ভুত ফার্নের নমুনা। এর ক্লোরোফিল ঘনত্ব অস্বাভাবিক রকমের নিখুঁত, প্রায় কৃত্রিম মনে হয়। হাজার বছর ধরে বিবর্তনের খেলায় এমন সুষম বিন্যাস দেখা যায় না, কিন্তু এখানে এই গ্রহে সবকিছুই যেন একটু বেশিই নিখুঁত, একটু বেশিই গোছানো। মাঝে মাঝে অরণ্যর মনে হয় এই গ্রহটা যেন কোনো বাগানের মতো সযত্নে তৈরি করা। অরণ্য, শুনছেন? ইন্টারকমের যান্ত্রিক স্বর ভেসে এলো। মেন্ডাসেন, কলোনির নির্বাচিত প্রধান। তার কণ্ঠে সবসময় একটা শান্ত কিন্তু দৃঢ় কর্তৃত্বের ভাব। হ্যাঁ মেন্ডাসেন, বলুন। অরণ্য ঘুরে দাঁড়াল। তার পরনে সাধারণ ল্যাব কোট, চোখে অনুসন্ধিসু দৃষ্টি। সকালের ব্রিফিংয়ে আসছেন তো? আজ কৃষি বিভাগের নতুন স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা নিয়ে আলোচনা আছে। আসছি, 5 মিনিট দিন। মেন্ডাসেনের অফিসটা কলোনির প্রশাসনিক ভবনের কেন্দ্রে। চারিদিকে স্বচ্ছ স্ক্রিনে কলোনির বিভিন্ন অংশের ডেটা ফিড ভেসে উঠছে। আবহাওয়া, শক্তি উৎপাদন, জনসংখ্যা পরিসংখ্যান। মেন্ডাসেন নিজে একজন মধ্যবয়স্কা মহিলা, পরনে হালকা সবুজ রঙের আধুনিক কিন্তু মার্জিত পোশাক, যা কিছুটা শাড়ির কথাই মনে করিয়ে দেয়। তিনি দক্ষতার সাথে সবকিছু পরিচালনা করেন। তার লক্ষ্য একটাই, কলোনির শান্তি আর সমৃদ্ধি বজায় রাখা। অন্যদিকে কলোনির অন্য প্রান্তে একটা ছোট্ট আবাসিক ইউনিটে নদী সাউন্ড সিস্টেমে কান ফাটানো মিউজিক শুনছিল। সম্ভবত কোনো ফিউশন বাংলা রক ব্যান্ড, যার তার স্বরের চিৎকার আর ইলেকট্রনিক বিট ঘরের দেয়াল কাঁপিয়ে দিচ্ছিল। তার বয়স 17 কি 18, চোখে মুখে একটা চাপা বিরক্তি আর অস্থিরতা। এই সাজানো গোছানো নিয়মমাফিক জীবন তার ভালো লাগে না। তার ইচ্ছে করে এই সবুজ স্বপ্নের বাইরে কি আছে তা দেখতে। তার চোখ বারবার চলে যাচ্ছিল জানলার বাইরে ঘন সবুজ জঙ্গলের দিকে। নিষিদ্ধ অরণ্য। কলোনির আইনে ওই জঙ্গলের গভীরে যাওয়া কঠোরভাবে বারণ। কেন? কেউ স্পষ্ট করে বলে না, শুধু বলে ওদিকটা নিরাপদ নয়। নদী, গানটা বন্ধ করবি। তার আন্টির গলা। নদী ভলিউম কমালো না, বরং উঠে দাঁড়িয়ে জ্যাকেটটা গায়ে চাপালো। দরজা খুলে বেরিয়ে যাওয়ার মুহূর্তে তার আন্টি আবার বলল, কোথায় যাচ্ছিস এই সকালে? আজ তোর পরিবেশবিদ্যা ক্লাস আছে। একটু হেঁটে আসি, ছোট্ট উত্তর দিয়ে নদী প্রায় দৌড়ে বেরিয়ে গেল। তার লক্ষ্য একটাই, নিষিদ্ধ অরণ্য। একই সময় সিকিউরিটি চিফ রায়হান চৌধুরী তার কন্ট্রোল রুমে বসে দিনের প্রথম রিপোর্টগুলো দেখছিলেন। রায়হান একজন দীর্ঘদেহী, কম কথার মানুষ। তার কাজ কলোনির নিরাপত্তা নিশ্চিত করা। বেশিরভাগ দিনই কাটে ছোটখাটো সমস্যা সমাধান করে, কোনো রোবটের কারিগরি ত্রুটি কিংবা দুটো পরিবারের মধ্যে সামান্য ঝগড়া। কিন্তু আজ সকালে একটা ছোট্ট অ্যালার্ট তার মনোযোগ আকর্ষণ করল। সেক্টর গামা 7, পেরিমিটার অ্যালার্ট, মোশন ডিটেক্টেড। কয়েক সেকেন্ডের মধ্যেই আপডেট এলো, একটি শিশু, বয়স আনুমানিক 6 বছর, পেরিমিটার ফেন্সের খুব কাছে চলে গিয়েছিল। তাকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। অভিভাবককে সতর্ক করা হয়েছে। রায়হান রিপোর্টটা ফাইল করে একটা নোট লিখল। গামা 7, নিষিদ্ধ অরণ্যের কাছাকাছি। পুনরাবৃত্তি হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে সে কফি মেশিনের দিকে তাকালো। বাচ্চারা মাঝে মাঝেই ওইদিকে চলে যায়। জঙ্গলের সবুজ হাতছানি উপেক্ষা করা কঠিন, কিন্তু নিয়মটা বানানো হয়েছে কারণ ছাড়াই নয়। যদিও আজ পর্যন্ত জঙ্গলের দিক থেকে সরাসরি কোনো বিপদ আসেনি, তবু একটা অজানা ভয় যেন ওই জায়গাটাকে ঘিরে রেখেছে। সরকারিভাবে বলা হয় ওখানকার বন্য প্রাণী বিপজ্জনক হতে পারে, অথবা মাটি অস্থির। কিন্তু রায়হানের অভিজ্ঞ মন বলে কারণটা আরও গভীর কিছু। অরণ্য ল্যাব থেকে বেরিয়ে প্রশাসনিক ভবনের দিকে হাঁটা দিল। পথে ইন্টারকমে ভেসে আসা রায়হানের সকালের নিরাপত্তা সংক্ষিপ্ত রিপোর্টটা শুনল। গামা 7-এর ঘটনাটা তার কানেও গেল। নিষিদ্ধ অরণ্য। তার গবেষণার অনেক প্রশ্ন ওই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে বলে মনে হয়। ওই ফার্নের নমুনাটাও জঙ্গলের প্রান্ত থেকেই সংগ্রহ করা। কেন এই অরণ্য এত রহস্যময়?
কেন এর জীববৈচিত্র্য কলোনির অন্য অংশের চেয়ে আলাদা? কিছুক্ষণের মধ্যেই সে ব্রিফিং রুমে পৌঁছল। মেন্ডাসেন তখন নতুন সেচ ব্যবস্থার 3D মডেল ব্যাখ্যা করছিলেন। সবাই মনোযোগ দিয়ে শুনছে। নবপৃথিবীতে জীবনযাত্রা সহজ, প্রযুক্তি উন্নত, খাদ্য বা বাসস্থানের অভাব নেই। এক কথায় এটা একটা ইউটোপিয়া, একটা সবুজ স্বপ্ন। কিন্তু অরণ্যর মনের গভীরে একটা কাঁটা খচখচ করে। এই নিখুঁত স্বপ্নের আড়ালে কি কিছু লুকিয়ে আছে? এই পৃথিবী কি সত্যিই তাদের আশ্রয়, নাকি অন্য কিছু? ব্রিফিং শেষ হওয়ার পর যখন অরণ্য নিজের ল্যাবে ফিরছিল, তখন সে দূর থেকে দেখল নিষিদ্ধ অরণ্যের কিনারে একটা ছায়ামূর্তি মিলিয়ে গেল। নদী। মেয়েটার সাহস দেখে সে একই সাথে চিন্তিত এবং কিছুটা কৌতূহলীয় হয়ে উঠল। সূর্য তখন মধ্য গগনে। নবপৃথিবীর সবুজ ঘাসের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে। তাতে মিশে আছে পরিচিত মাটির গন্ধ আর অজানা কোনো ফুলের মিষ্টি সুবাস। কিন্তু অরণ্যর মনে হল বাতাসের এই স্নিগ্ধতার গভীরে কোথায় যেন একটা শীতল স্রোত বইছে। স্বপ্নটা কি সত্যিই এত নিখুঁত?